আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু রুহানিজ অ্যাকাউন্টিং। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় কার্যপত্র। আজকে হচ্ছে লেকচার 2। যদিও লেকচার 1-এ আমরা কার্যপত্রের কোনো অঙ্কই করি নাই, শুধুমাত্র সমন্বয় জাবেদা নিয়ে আলোচনা করছি আমি। তো আজকে সমন্বয় জাবেদা, কার্যপত্র সবই হবে। দেখো আমার সামনে একটা অঙ্ক আছে, এটা একটা বোর্ড কোশ্চিন। তো প্রশ্নটা আমি মোটামুটি সম্পূর্ণটাই তুলে দিছি এখানে। দেখো যে এই যে নগদ 20,000 টাকা, প্রাপ্য হিসাব 22,000, অগ্রিম বীমা 15,000, দালান কোঠা হচ্ছে 20,000, ভাড়া 5,000, সেবায় 1,07,000, বেতন 15,000, মূলধন হচ্ছে 2,50,000, আসবাবপত্র 1 লাখ, প্রদেয় হিসাব হচ্ছে 20,000। এর নিচে কিছু সমন্বয় দেয়া থাকবে, আমি সমন্বয়টা লিখি নাই, সমন্বয়গুলো এখানে লিখি নাই, আমি একটু লিখে দিচ্ছি সুবিধার জন্য। জায়গা নাই জন্য অ্যাকচুয়ালি লিখি নাই, ভাবছিলাম যে বলে দিলেই হবে, কিন্তু তুলে দিলে মনে হয় বেশি ভালো হবে। তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলে দেখা যাবে যে এই অঙ্কটাই যদি তোমরা 10 বার প্র্যাকটিস করো, তার মানে কি তোমার কার্যপত্রের 10টা অঙ্ক করা হয়ে গেল। ক্লিয়ার? এই একটা অঙ্কই যদি 20 বার প্র্যাকটিস করো, কয়টা অঙ্ক হয়ে গেল? 20টা অঙ্ক হয়ে গেল। এখানে ভিন্ন তেমন কিছু নাই, শুধু তোমাকে দক্ষ হতে হবে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা পারলে কার্যপত্র সবই একই ফর্মুলা। 1 নাম্বার সমন্বয় যেটা ছিল দালান কোঠার অবচয়, সাইড দেখা যাচ্ছে 2.5%। 2 নাম্বার বেতন বকেয়া আছে 3,500 টাকা। 3 নাম্বার হচ্ছে, এটা লিখে নেওয়াই ভালো হলো, তাহলে আমরা সমন্বয় জাবেদাটাও প্র্যাকটিস করতে পারবো। অগ্রিম বীমা অতিক্রান্ত হয়েছে 10,000 টাকা। 4 নাম্বার সমন্বয় হচ্ছে আসবাবপত্রের অবচয় হচ্ছে 5%। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। এটা একটা বোর্ড কোশ্চিন। ক্লিয়ার? তো এইখানে দেখো সমন্বয় জাবেদাটা আগে করে নিতে হবে। যদি কতে করতে বলে তাহলে সরাসরি করবা, আর না হলে মনে মনে আমাদেরকে এটা আগে সলভ করতে হবে। তো এখন দেখো এখানে একটা মজার বিষয়, দেখো এই যে অবচয়, তার মানে দুইটা জিনিস অলরেডি আমাদের মুখস্থ, এখানে বোঝার কিছু নাই। অবচয়ের জাবেদা কি হয়? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় হবে ক্রেডিট। কত পার্সেন্ট? দেখো 2.5%। দালান কোঠা কত আছে? 2 লাখ। তাহলে 2 লাখের 2.5% কত হবে? 2 লাখের 2.5% হবে 5,000 টাকা। তাহলে এই টাকাটা হবে 5,000। এই টাকাটা হবে 5,000, যেহেতু দালান কোঠা, পুঞ্জীভূতর অবচয়ের এখানে লিখে দিবা দালান কোঠা। এবার 4 নাম্বার সমন্বয় কি হবে? এটা হবে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয়, একই জিনিস, পুঞ্জীভূত অবচয় হবে ক্রেডিট। ব্র্যাকেটে লিখতে পারো আসবাবপত্র। আচ্ছা, এখন দেখো এটা কত পার্সেন্ট? 5%। 1,00,000 টাকার 5% কত টাকা হবে? এই টাকাটা হবে হচ্ছে 5,000 টাকা। ক্লিয়ার? তাহলে দেখো যে প্রথমে এটা কত ছিল? 2 লাখ। 2 লাখের কত পার্সেন্ট? 2.5%। এটা 5,000ই হবে, 5,000 টাকা হবে। এই হচ্ছে অবচয়। এখন আসো বেতন বকেয়া আছে। দেখো এটাও কিন্তু মুখস্থ, এটা এই দিক কোনো দিকে তাকানো যাবে না, দেখলেই কিন্তু ভুল হবে। কারণ আমাদের রুল ছিল যদি উপরে খরচ থাকে আমরা নির্ণয় করব সম্পদের অংশটা। কেউ যদি উপরে দেখো বেতন কি আছে? খরচ, তোমরা কিন্তু জাবেদা তখন ভুলবশত লিখে ফেলবা অগ্রিম বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। এটা কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে, কারণ তুমি অগ্রিমে চলে গেছো, কিন্তু এরা কি বলছে? বকেয়া। তাহলে বকেয়া হলে উপরে আর তাকানো যাবে না, এটা মুখস্থ। বেতন কি? খরচ, তাহলে খরচের বকেয়ার জাবেদা কি? খরচ ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট। দ্যাট মিনস এটা কি হবে? বেতন হিসাব ডেবিট, এটা হবে হচ্ছে বকেয়া বেতন হিসাব ক্রেডিট। কত টাকা হবে? 3,500 টাকা। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট 3,500। ফাইনালি এই একটা জাবেদা আছে যেটা আমাদেরকে একটু বুঝে বুঝে করতে হবে, আমি এগুলো মুছে দিলাম। সেই জাবেদাটা হচ্ছে যে অগ্রিম বীমা অতিক্রান্ত হয়েছে 10,000 টাকা। উপরে দেখো কি আছে? উপরে আছে হচ্ছে অগ্রিম বীমা। কি দেওয়া আছে উপরে? অগ্রিম বীমা মানে সম্পদের অংশটা দেওয়া আছে। তাহলে আমরা কি নির্ণয় করব? খরচটা। তাহলে জার্নাল হবে বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। জাবেদাটা লিখে ফেললাম। এইটা কিন্তু আমরা মুখস্থ লিখি নাই। উপরে কি আছে? উপরে আছে সম্পদের অংশটা, তাহলে কি নির্ণয় করব আমরা? খরচের অংশটা। তাহলে খরচের জাবেদা লিখলাম, টাকাও লাগবে খরচ। এরা বলছে অতিক্রান্ত হয়েছে 10,000 টাকা, তার মানে খরচটাই দেওয়া আছে, তাহলে 10,000 টাকাই হবে। আর যদি বলতো অতিক্রান্ত হয় নাই 10,000 টাকা, অতিক্রান্ত হয় নাই 10,000 টাকা, তখন উপরের সাথে
এই যে উপরে যেটা ছিল 15 থেকে 10 বাদ দিয়ে তখন হতো 5,000 টাকা। তো আমাদের বেসিক কাজ শেষ। এখন এই আইটেমগুলোকে এখানে বসাবো। প্রথম জাবেদাটা ছিল অবচয় ডেবিট। এখানে দেখে নেব অবচয়ের কোনো ঘর আছে কিনা, নাই। তাহলে নতুন করে একটা ঘর করব অবচয় ডেবিট, আর এই সমন্বয়ের কাজ হবে সমন্বয়ের ঘরে। তাহলে অবচয় ডেবিট কত? 5,000 টাকা। আর পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় এখানে লিখব দালান কোঠা, ক্রেডিট হচ্ছে 5,000 টাকা, এখানে হবে 5,000। তাহলে এটার কাজ আমাদের পুরোপুরি শেষ। এবার বেতন বকেয়া 3500, বেতন ডেবিট, এই যে দেখো বেতনের ঘর আছে, তাহলে বেতন ডেবিট 3,500, বকেয়া বেতনের ঘর নাই, এই জন্য আমরা বকেয়া বেতনের একটা ঘর করে দেব, ক্রেডিট 3,500। ক্লিয়ার? তোমরা চাইলে নাম্বারিং করে দিতে পারো, এটা 1 নাম্বার জন্য 1, এটা 1, এটা 2 নাম্বার জন্য 2, এটা হচ্ছে 2। বইগুলোতে দেখবা যে 1 2 এরকম ইন্ডিকেট করা আছে। তো ভালো দখল থাকলে এইসব ইন্ডিকেট করার দরকার নাই, এটা দেওয়া হয় শুধুমাত্র ভুলগুলো খুঁজে বের করার জন্য দ্রুত। এবার আসো অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। তো এখানে দেখো অগ্রিম বীমার কলাম আছে, তাহলে ক্রেডিট দিকে গিয়া কত টাকা অতিক্রান্ত হলো? 10,000। তাহলে এই যে ক্রেডিট দিকে বসবে 10,000। তাহলে বীমা খরচের ঘর নাই, নতুন করে একটা ঘর করতে হবে, বীমা খরচ হিসাব ডেবিট 10,000 টাকা। ক্লিয়ার? এবার আসো আসবাবপত্রের অবচয় 5,000 টাকা। তাহলে অবচয়ের ঘর আছে, আমরা এইখানেই লিখবো 5,000। আর পুঞ্জীভূত অবচয় নতুন একটা ঘর করে দেব, যেহেতু এটা আসবাবপত্র ভিন্ন জিনিস। এই যে আসবাবপত্র, এটা দালান লিখছি, এটা আসবাবপত্র লিখছি, কিন্তু অবচয় কিন্তু একই জায়গায় লিখছি। তাহলে এই যে পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র, ক্রেডিট হবে 5,000 টাকা। আমরা দিয়ে দিলাম, আমাদের সমন্বয় জাবেদার কাজ শেষ। অনেক সময় সমন্বয় জাবেদাগুলো সরাসরি ক বা খতে করতে বলবে যে সমন্বয় জাবেদা দেখাও, তাহলে আমাদের কাজ হবে তখন সমন্বয় জাবেদাগুলো জাবেদার ছক টেনে করে দেওয়া। ক্লিয়ার? এখন কার্যপত্রটা আমরা এই যে সমন্বয় জাবেদা হয়ে গেলে আর কোনো সমস্যা নেই, এটাকে যোগ বিয়োগ করে আমরা এখানে নিয়ে আসবো। দেখো এই আইটেমটা ছিল ডেবিটে, কত টাকা ছিল? 20,000, ডেবিটেই বসবে 20,000। এটা ডেবিটে 22,000 টাকা, ডেবিটেই 22,000 টাকা বসবে। এটা ডেবিট 15,000, ক্রেডিট 10,000। এটা মূল আইটেমটা কোন দিকে ছিল? ডেবিটে, তাহলে ডেবিটেই বসবে। কিন্তু এটা কোন দিকে? ক্রেডিট, মানে উল্টা, উল্টা হলে বিয়োগ হবে। আর যদি একই দিকে হতো তাহলে যোগ হতো। মনে করো এইখানে ডেবিটে আছে 5,000, তাহলে 15 আর 5 কত হতো? 20,000। এটা ক্রেডিটে থাকার কারণে এটা বিয়োগ হবে। তার মানে যদি মূল আইটেমটা ডেবিটে থাকে বসবে ডেবিটে, আর পরের আইটেমটা যদি ডেবিট হয় যোগ হয়ে বসবে, আর যদি ক্রেডিট হয় তাহলে বিয়োগ হয়ে বসবে। আর মূল আইটেমটা যদি ক্রেডিটে থাকে, পরের আইটেমটা ডেবিট হলে বিয়োগ হয়ে বসবে ক্রেডিটে, আর যদি পরের আইটেমটা ক্রেডিটে থাকে যোগ হয়ে বসবে হচ্ছে ক্রেডিট দিকেই। তাহলে ডেবিটে থাকলে ডেবিট দিকেই বসবে, ক্রেডিটে থাকলে ক্রেডিট দিকেই বসবে, যোগ বিয়োগ করে। আচ্ছা, এটা গেল। দালান কোঠা আছে 2 লক্ষ টাকা, তাহলে ডেবিটে 2 লক্ষ টাকা। এবার ভাড়া আছে 5,000, সেবা আয় হচ্ছে 1,07,000 টাকা, বেতন 15 আর 3 হচ্ছে 18,500, মূলধন হচ্ছে 2,50,000, আসবাবপত্র 1 লক্ষ, প্রদেয় হিসাব হচ্ছে 20,000, এটা হচ্ছে 5 5 10,000 টাকা। অবচয় ডেবিটে, তাহলে ডেবিটে 10,000, ক্রেডিটে 5,000, ক্রেডিটে 3,500, এবার ডেবিটে হচ্ছে 10,000 এবং ক্রেডিটে হচ্ছে 5,000। তো আমরা এই পর্যন্ত কাজটা করতে গিয়ে যেটা দেখলাম যে যেটার কলাম আছে, যেমন এই যে অগ্রিম বীমার কলাম ছিল, অগ্রিম বীমা ওই সোজায় বসলো, আর বীমার কলাম নাই জন্য কলাম করে নতুন করে কলাম করে বসলো। কিছু কিছু অঙ্কে কিছু কিছু সমন্বয়ে দেখা যাবে দুইটাই থাকবে, তখন ওই দুইটাই সোজা ওই সোজায় বসবে। আর কোনো কোনো অঙ্কে দেখা যাবে একটাও নাই, যেমন এখানে অবচয় পুঞ্জীভূত অবচয় একটাও ছিল না, তখন দুইটারই নতুন করে কলাম নিতে হবে। ক্লিয়ার? এখন আমরা এটা যোগ করব। এটা হচ্ছে 2 লাখ, 3 লাখ 57, 3,77,000, 3,77,000, তাহলে এখানেও হবে 3,77,000। আচ্ছা, এইখানে দিলেই ভালো হবে, মোট 3,77,000, 3,77,000। ক্লিয়ার? আমরা মোট নামাই দেবো, যদিও আরেকটা ঘর দিলে ভালো হতো। আচ্ছা, অসুবিধা নাই। এখন এইটা যোগ করব, 10 10 20 আর 3 হচ্ছে 23,500 টাকা, আর এখানে 10 20 23,500। ক্লিয়ার? এখন এইটাকে যোগ করে নেব, 1 লাখ 2 লাখ 50, 3 লাখ 50, 3 লাখ 70, 3 লাখ 77, 3,77,000, এরপরে হচ্ছে 5, 3,82,000,
3,87,000 আর হচ্ছে 3,90,500, তাহলে 3,90,500 ডেবিট ক্লোজ করে দেব। এখন ডেবিট দিকেরটা চেক করতে হবে। 10, 20, 1,20,000 আর এটা হচ্ছে 18, 1,00,000 হচ্ছে 28, 1,23,000, তারপরে 3,23,000, 3,43,000, 3,65,000, 3,70,000। আচ্ছা, কোথাও কম বেশি আছে? ঠিক আছে কি? আচ্ছা, তাহলে 3,90,500 যোগগুলো ভালো করে চেক করতে হবে। 3,90,500। আচ্ছা, আমাকে পিছন থেকে হেল্প করতেছে আবু সাইদ। এই যে এর ব্যক্তিগত প্রচেষ্টার কারণে যে এই লেকচারগুলো নেওয়া হচ্ছে, ও আজকে সকালেই রাজশাহী থেকে এসে যে ভিডিওতে লাগাই দিছে আমাকে। আচ্ছা, এখন এই যে সমন্বিত রেওয়া মিলে দেখো, ক্রেডিট সাইডে কি কি থাকবে আমি মেনশন করে দিচ্ছি। ক্রেডিট সাইডে থাকবে আয়, ক্রেডিট সাইডে থাকবে হচ্ছে দায়, ক্রেডিট সাইডে থাকবে হচ্ছে মূলধন, আরো কিছু জিনিস আছে। আর ডেবিট সাইডে থাকবে হচ্ছে সম্পদ, ডেবিট সাইডে থাকবে হচ্ছে খরচ। বিপরীত আয়, বিপরীত দায়, বিপরীত মূলধন, এদের বিপরীতগুলো ডেবিটে থাকবে। আর এই দুইটা যেহেতু ডেবিট, এদের বিপরীতগুলো থাকবে হচ্ছে ক্রেডিটে। তো এখন এখান থেকে আমাদেরকে সিলেকশন করে বসায় দিতে হবে। মনে রাখতে হবে আয় বিবরণীর ডেবিট দিকে বসবে হচ্ছে খরচগুলা, কি বসবে? খরচগুলো। আর ক্রেডিট দিকে বসবে হচ্ছে আয়, আয় এবং বিপরীত খরচ। ডেবিট দিকে বসবে হচ্ছে খরচ এবং বিপরীত আয়, খরচ এবং কি বিপরীত আয়। অর্থাৎ এখানে আরো দুইটা জিনিস থাকবে, সেটা হচ্ছে বিপরীত সম্পদ আর হচ্ছে বিপরীত খরচ। এখানে আরো তিনটা জিনিস থাকবে, বিপরীত আয়, বিপরীত দায়, বিপরীত মূলধন। আচ্ছা, এই যে আয় বিবরণীর ডেবিট দিকে বসবে খরচ, খরচ রেওয়া মিলের কোন দিকে থাকে? ডেবিট দিকে। তার মানে ডেবিট দিক থেকে আয় বিবরণীর ডেবিটে যাবে যদি সেটা খরচ হয়। আর আর্থিক অবস্থার বিবরণীতে বসবে হচ্ছে সম্পদ, বিপরীত মালিকানা সত্ত্ব অর্থাৎ উত্তোলন, বিপরীত মালিকানা সত্ত্ব। আর অঙ্কে যদি নিট ক্ষতি হয় তাহলে নিট ক্ষতি এইদিকে। আর এইদিকে বসবে হচ্ছে দায়, মূলধন যদি লাভ হয়, নিট লাভ। আর হচ্ছে বিপরীত সম্পদ, যেমন যদি বলি পুঞ্জীভূত অবচয়, যদি বলি পুঞ্জীভূত অবচয়, যত বিপরীত সম্পদ আছে, সম্পদ যেহেতু এইদিকে বসে, বিপরীত সম্পদ ওইদিকে বসবে। তার মানে আমাদের কাজ কি? এই ডেবিট থেকে এই ডেবিটে বসবে অথবা এই ডেবিটে বসবে। যেগুলো খরচ এখানে বসবে, আর যেগুলো সম্পদ এবং বিপরীত মালিকানা সত্ত্ব বিপরীত দায় সেটা এখানে বসবে। আর যেগুলো আয় সেটা এখানে বসবে, বাদ বাকি দায়, মূলধন, বিপরীত সম্পদ সেটা বসবে হচ্ছে ক্রেডিটে। তো প্রথমটা হচ্ছে নগদ, এটা সম্পদ, তার মানে এইখানে বসবে। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ডেবিট কখনো ক্রেডিটে যাবে না এবং ক্রেডিট কখনো ডেবিটে বসবে না। প্রাপ্য হিসাব সম্পদ, তার মানে এখানে বসবে। অগ্রিম বীমা সম্পদ, এখানে বসবে। দালান কোঠা সম্পদ, ভাড়া হচ্ছে খরচ, তাহলে এইখানে বসবে। এই যে সেবা আয় হচ্ছে আয়, সেবা আয় হচ্ছে আয়, তার মানে আয় বিবরণীর ক্রেডিট দিকে বসবে। ক্লিয়ার? এরপরে বেতন হচ্ছে খরচ, তাহলে আয় বিবরণীর ডেবিটে বসবে। আয় ক্রেডিটে বসে আয় বিবরণীতে, মোট কথা খরচ এবং আয় বসে আয় বিবরণীতে, খরচ এবং আয় বসে কোথায়? আয় বিবরণীতে। তাহলে এই যে 18,500। এবার মূলধন, দায় এবং মূলধন এবং বিপরীত সম্পদ কোন দিকে বসবে? ক্রেডিটে। এবার 1,00,000 টাকা হচ্ছে আসবাবপত্র সম্পদ, তাহলে সেটা ডেবিটে। প্রদেয় হিসাব দায়, আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট, অবচয় হচ্ছে খরচ, তাহলে এইখানে বসবে। পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ, তাহলে এখানে বসবে। সম্পদ আর্থিক অবস্থার বিবরণী ডেবিট, আর বিপরীত সম্পদ আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট। বকেয়া বেতন দায়, এইখানে ক্রেডিটে বসবে। এরপরে হচ্ছে বীমা খরচ খরচ, তাহলে এখানে ডেবিটে বসবে। পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ, এখানকার ক্রেডিটে বসবে, আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে। আমি আবার বলছি, এইদিকে 5টা জিনিস থাকে সমন্বিত রেওয়া মিলে। সমন্বিত রেওয়া মিলে মোট ডেবিট এবং ক্রেডিট মিলে মোট 10টা জিনিস থাকে। ডেবিটে 5টা, ক্রেডিটে 5টা। ডেবিটে থাকে হচ্ছে সম্পদ, খরচ, বিপরীত আয়, বিপরীত দায়, বিপরীত মূলধন। আর ক্রেডিটে বসে হচ্ছে আয়, দায়, মূলধন, বিপরীত সম্পদ, বিপরীত খরচ। মনে রাখতে হবে ডেবিট থেকে আয় বিবরণীর ডেবিটে অথবা আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে বসবে, কখনো ক্রেডিটে বসবে না। আর ক্রেডিট থেকে আয় বিবরণীর ক্রেডিট অথবা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট কখনো ডেবিটে বসবে না। এখন কোনটা কোথায় যাবে? খরচ হলে এখানে বসবে এবং বিপরীত আয় হলে এখানে বসবে। আয় হলে ক্রেডিটে বসবে আয় বিবরণীর, আর বিপরীত খরচ হলে আয় বিবরণীর ক্রেডিটে বসবে। সম্পদ বসবে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে, বিপরীত দায় আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে,
বিপরীত মূলধন যেমন উত্তোলন আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে, সম্পদ বসবে দায় এবং মূলধন বসবে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে, আর বিপরীত সম্পদ বসবে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে। ক্লিয়ার? এখন আমাদের কাজ হচ্ছে এই যোগটা নামানো। এই 1,07,000 দুই দিকেই বসবে, কারণ এইটা বড়, দেখতে হবে কোনটা বড়। এটা 1,07,000 আর এটা 20, 38,500, 43,500 মাত্র, তাই না? 43,500। এই জন্য আমাদের দেখতে হবে বড় কোনটা, এবং বড়টাই দুই দিকে নামাই দিতে হবে। বড় যদি ডেবিটে হতো, ডেবিটটাকে আমরা ক্রেডিটে নিতাম, আর বড় যদি ক্রেডিট হয়, ক্রেডিটটাকে আমরা কোথায় নেব? ডেবিটে। এখন এই যে 1,07,000, এই টাকাটার সাথে আমরা 10, 20, 38,500, 43,500 টাকা আমরা বিয়োগ করে দেব। ক্লিয়ার? এটা হচ্ছে 500, 500 হাতে 1 4, 4 আছে 7, এটা হচ্ছে 3, হাতে 1 5, এটা হচ্ছে 5, তাহলে 53,000 কত হয়? এটা 53,500 টাকা। তাহলে দেখো আমরা একটু বিয়োগটা করে নেই। 1,07,000 থেকে বিয়োগ হচ্ছে 43,500, তাহলে সরি, এটা 63,500 টাকা হবে। 63,500, এটা হচ্ছে 4, 4 3, হাতে নাই, তাহলে হ্যাঁ 63,500 টাকা হবে যদি এটাকে আমরা বিয়োগ করি। এই 63,500কে আমরা এইখানে বসায় দেব। 63,500, এটার নাম হচ্ছে নিট মুনাফা। এটার নাম কি? নিট মুনাফা। ক্লিয়ার? 63,500 টাকা। আর নিট মুনাফা হলে এটা মালিকানা সত্ত্ব, এই জন্য এটাকে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে যাবে। তাহলে এখন আমরা ওই সাইডটা যোগ করব। 2,50,000 যোগ হচ্ছে 20,000 যোগ হচ্ছে 8,500 যোগ হচ্ছে 5,000 যোগ হবে 63,500, টোটাল হচ্ছে 3,47,000। 3,47,000। এখন এই সাইড যোগ করব 42,47, 2,47,000 যোগ হচ্ছে 1,00,000, 3,47,000। এই যে আমরা এতক্ষণ ধরে চেষ্টা করলাম, এইখানে এসে কিন্তু লাস্টে একটু আমাদের মনে ভয় কাজ করবে যে আসলে মিলল কিনা। যদি নিট লাভ ঠিক থাকে, যদি লাভের পরিমাণ ঠিক থাকে, তাহলে এই লাভটাকে এখানে ট্রান্সফার করে যোগ করলে মিলে যাবে। আর যদি নিট লাভে ভুল হয় তাহলে কিন্তু এটা আর মিলবে না। ক্লিয়ার? নিট লাভে যদি ভুল হয় তাহলে অঙ্কটা আর মিলবে না, না মেলা মানে আর অঙ্কটা হয়নি। ক্লিয়ার? তো এই জন্য যে এইটা খুব সাবধানতা অবলম্বন করে করতে হবে, যে কোনটা, এই যে প্রত্যেকটা আইটেম জানতে হবে কোনটা কি। যেমন নগদ সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, অগ্রিম বীমা সম্পদ, দালান কোঠা সম্পদ, ভাড়া খরচ, সেবা আয় আয়, বেতন খরচ, মূলধন মালিকানা সত্ত্ব, আসবাবপত্র সম্পদ, প্রদেয় হিসাব দায়, অবচয় খরচ, পুঞ্জীভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পদ। পুঞ্জীভূত অবচয় কি? বিপরীত সম্পদ। বকেয়া বেতন দায়, বীমা খরচ হচ্ছে খরচ, পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ, নিট মুনাফা হচ্ছে মালিকানা সত্ত্ব। ক্লিয়ার? তো তোমাদের যে জায়গাটাতে বারবার ভুল হবে এই নিট লাভ এবং নিট ক্ষতি নির্ণয় করা। আমি আরেকবার দেখাই দিই। এই অঙ্কের ক্ষেত্রে মনে করো আয় বিবরণীর ডেবিট এবং আয় বিবরণীর হচ্ছে ক্রেডিট। তো ধরো যে ক্রেডিট দিকে আছে হচ্ছে 1,00,000 কত? 1,07,000 টাকা। আর ডেবিট দিকে ছিল আমাদের টোটাল কত? 10, 20, 38, 43,500 টাকা। তাহলে ডেবিট দিকে 43,500 মোট। তাহলে এই বড় কোনটা? ক্রেডিটটা না? তোমরা কিন্তু আগেই যোগ করে চেক করে নিবা। 1,07,000 টাকা বড় ক্রেডিটটা। ক্রেডিটটাকে আমরা এইখানে নিয়ে আসব। এইটা মাইনাস করলে কত বের হচ্ছে? 63,500। কত বের হচ্ছে মাইনাস করলে? 63,500। তাহলে এইটাই হচ্ছে আমাদের নিট মুনাফা, এবং এটা আর্থিক অবস্থার বিবরণীর মালিকানা ক্রেডিট দিকে চলে যাবে। আর যদি ব্যাপারটা এরকম হতো, মনে করো ডেবিট দিকে আছে 10,000, ক্রেডিট দিকে একটা আছে 10,000, একটা আছে 5,000, আর ডেবিট দিকে আছে হচ্ছে একটা 1,00,000, একটা হচ্ছে 20,000। দেখো তো বড় কোনটা, ডেবিট নাকি ক্রেডিট? তার মানে ডেবিট দিকে বড়। তাহলে ডেবিট দিকে বড় 1,20,000, এটা এদিকে নিয়ে যাব। তাহলে 10, আচ্ছা 10,000, এটা আমি ধরো যে 50,000 ধরলাম। তাহলে 50 আর 10 কত হচ্ছে? 60,000। 1,20,000 থেকে 60,000 বাদ দিলে এটা হচ্ছে 60,000। এটা হচ্ছে নিট ক্ষতি। তাহলে যদি ক্ষতি হয়, এটা হচ্ছে নিট ক্ষতি। যদি ক্ষতি হয় তখন এটা সম্পদের দিকে বসতো, এই যে ডেবিট দিকে বসতো। তখন নিট ক্ষতিটাকে এইখানে বের হতো আর ডেবিট দিকে বসতো। আর লাভ হলে ক্রেডিটে বের হবে, ডেবিটে বের হবে। লাভ হলে ডেবিটে বের হবে, এবং হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে ক্রেডিট জের, এই জন্য ডেবিটে বের হয়, এবং আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে বসবে। আর ক্ষতি হলে ডেবিট জের বের হবে, মানে ক্রেডিট দিকে বের হবে, ডেবিট জের, কারণ ডেবিটটা বড়, এবং এইটাকে আমরা এই জায়গায় বসাবো।
আচ্ছা, কার্যপত্র থেকে আর কি নির্ণয় করতে বলে? তো আমি চাচ্ছি যে সেটাও এই ভিডিওটাতেই দেখানোর। কার্যপত্র থেকে আর কি নির্ণয় করতে বলতে পারে, সেটা হচ্ছে সমাপনী দাখিলা। তো সমাপনী দাখিলা করার জন্য আমার শুধু রেওয়ামিলটা লাগবে, এই যে হিসাবের নাম লাগবে, আর হচ্ছে আয় বিবরণী লাগবে। আমি বাকিগুলো মুছে দিলাম, জায়গার জন্য আমি এই কাজটা করলাম। কার্যপত্রে সমাপনী দাখিলাটা আসেই, ক্লিয়ার? কার্যপত্রে সমাপনী দাখিলা আসেই, এই জন্য আচ্ছা 10, এটা মেবি 18,500 ছিল। আচ্ছা, 1 নাম্বার জাবেদাটা হবে আয় ডেবিট আর আয় বিবরণী ক্রেডিট। দেখো আয় একটাই আয় আছে, সেবা আয়। যতগুলো আয় থাকবে সেটাকে ডেবিট করবা, সেবা আয় ডেবিট, আর আয় বিবরণী হচ্ছে ক্রেডিট। আয় বিবরণী ক্রেডিট। এই 1,07,000 জাবেদার ছক টেনে দিবা, 1,07,000, ক্লিয়ার? জাবেদার ছক টেনে দিবা। মনে করো 3টা আয় আছে। কয়টা আয়? 3টা আয়। তাহলে 3টা আয়ের নাম ডেবিট করবা। মনে করো একটা হচ্ছে 1,07,000, একটা হচ্ছে 3,000, একটা হচ্ছে 10,000। সবগুলো ডেবিট যোগ করে ক্রেডিটে বসাই দিবা। এবার 2 নাম্বারটা হবে আয় বিবরণী বা আয় সারাংশ ডেবিট। আয় বিবরণী বা আয় সারাংশ ডেবিট, এবং যত খরচ আছে সবগুলো হবে ক্রেডিট। তাহলে এই যে ভাড়া আছে 5,000, তাহলে ভাড়া ক্রেডিট হবে 5,000 টাকা। এরপরে হচ্ছে বেতন, বেতন ক্রেডিট হবে 18,500। এরপরে আছে অবচয়, তাহলে অবচয় ক্রেডিট হবে হচ্ছে 10,000 টাকা। এরপরে আছে বিমা খরচ, তাহলে বিমা খরচ ক্রেডিট হবে হচ্ছে 10,000। এখন 10, 20, 20 আর 5 25 আর 18, তাহলে এই টাকাটা হবে 43,500 টাকা। ক্লিয়ার? ফাইনালি 3 নাম্বার, যদি এই আয় বিবরণী বড় হয়, ক্রেডিট আয় বিবরণী বড় হলে সেটা হচ্ছে লাভ। লাভের জন্য হবে আয় বিবরণী ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আয় বিবরণী ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর যদি ক্ষতি হতো, মনে করো ডেবিটটা বড়, ধরো ডেবিটটা 1,10,000, তার মানে ডেবিট কত বড়? 3,000 টাকা বড়, তখন মূলধন হবে ডেবিট, আয় বিবরণী হবে ক্রেডিট। তাহলে আমরা এই দুটাকে মাইনাস করলে 63,500 টাকা পাবো। 1,07,000 বিয়োগ হচ্ছে 43,500, তাহলে 63,500 টাকা পাওয়া যাচ্ছে। তাহলে এই জায়গাটায় বসবে হচ্ছে 63,500 টাকা, 63,500। ক্লিয়ার? ফাইনাল জাবেদা হচ্ছে মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট, কোশ্চিনে যদি থাকে। তো আমাদের এই কোশ্চিনটাতে নাই, ক্লিয়ার? যার কারণে এটার জার্নাল হবে না। তাহলে সমাপনী জাবেদা কয়টা হয়? সমাপনী জাবেদা 4টা বিষয়ের হয়। কয়টা বিষয়ের? 4টা বিষয়ের। একটা হচ্ছে আয় বন্ধ করার জন্য, আয়ের জন্য। একটা হচ্ছে খরচের জন্য, অর্থাৎ খরচকে বন্ধ করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে, আয় এবং খরচকে বন্ধ করে দেওয়া হয়। ফাইনালি এটা হচ্ছে নিট লাভ অথবা নিট ক্ষতির জন্য। নিট ক্ষতির জন্য লাভ হলে হবে আয় বিবরণী ডেবিট, মূলধন ক্রেডিট। কিভাবে বুঝবো লাভ? যদি এই আয় বিবরণীটা বড় হয়, আর যদি এইটা বড় হয় তখন ক্ষতি। ক্ষতি হলে এর অপোজিট জার্নাল হবে মূলধন হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট। ফাইনালি হচ্ছে উত্তোলনের জন্য। এটা তোমরা ভালো করে মনে রাখবা। কয়টা বিষয়ের হয় সমাপনী জাবেদা? 4টা বিষয়ের। আয়, ব্যয়, নিট লাভ বা নিট ক্ষতি, আর একটা হচ্ছে উত্তোলন। তো আমাদের কার্যপত্রের আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।